এক বছর আগে জুলাইয়ের গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ক্ষমতাসীনদের রোষানল উপেক্ষা করে ছাত্র মুক্তির দাবিতে ডিবি অফিসের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ছিলেন রাজপথেও। সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয়, তারা তো আমাদের শিক্ষার্থী, তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নেবে? ডিবি প্রধান বলে উনি আমাদের 12 জন শিক্ষক এখানে এসে দাঁড়িয়ে আছি, ওনার দেখা করার সময় হলো না। অবশ্যই তাদের নিরাপত্তা এবং তাদের নিরাপদভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে এক জরুরি মুহূর্তে নিয়েছিলেন সাহসী ভূমিকা। আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা পায়ে হেঁটে যাচ্ছি তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে, এটা কিসের অর্ডার? এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি 144 ধারা জারি আছে? বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণ আন্দোলনের স্পিরিট, কাঙ্ক্ষিত সংস্কার, অন্তর্বর্তী সরকারের ভাবনা, জুলাই সনদ ও মব রাজনীতি, এইসব বিষয়ে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন তিনি। আসলে গণ অভ্যুত্থান তো জনগণের রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ। তাহলে জনগণ আসলে কিভাবে বলবে যে তাদের স্পিরিট কি ছিল, তারা কেন রাস্তায় নেমে এসেছিলেন? প্রাথমিকভাবে আমরা যেটা বুঝি যে নিশ্চিতভাবেই এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা নেমেছিলেন। জুলাই হত্যাকাণ্ড বন্ধ হবে এই কারণে তারা নেমেছিলেন, তারা তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য নেমেছিলেন, আর রাষ্ট্র সংস্কার বা পরিবর্তনের প্রয়োজনে তারা নেমেছিলেন। এখন সেই অর্থে জুলাই অভ্যুত্থানের রিফ্লেকশন যদি আমরা বলি যে রাষ্ট্র সংস্কারের জায়গায়, সিস্টেম পরিবর্তনের জায়গায়, আমার মনে হয় না এখনো আমরা খুব কাছাকাছি পৌঁছতে পেরেছি। আর এক বছরে এসে আমরা সবচেয়ে বেশি হতাশা বোধ করি যে জুলাই গণহত্যা বা জুলাই হত্যাকাণ্ড এর যে মানবতা বিরোধী অপরাধের দিক, এই বিষয়ে বিচার কাজে আমরা নানান রকম নানান রকম প্রবণতা দেখেছে যা আমাদের শঙ্কিত করেছে যে আসলে কি ট্রানজিশনাল জাস্টিস এবং ন্যায় বিচারের পথে আমরা হাঁটতে পারবো কি না, সে বিষয়ে আমাদের এখনও সক্ষমতা নিয়ে সংশয় আছে। আমরা মনে করি এখনও সেই আস্থাটা আইসিটি অর্জন করতে পারে নাই, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন রকম মামলা বাণিজ্য ইত্যাদির কারণে এই পুরো বিচার প্রক্রিয়াটার উপরে মানুষের, জনগণের আস্থাটা কিন্তু কমে গেছে। সেই অর্থে জুলাই অভ্যুত্থানের স্পিরিট যে আসলে কি, এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন। সুতরাং কে কি অর্জন করতে পেরেছেন তার চেয়ে বড় কথা ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম বলেই আমার মনে হয়েছে যে আমি যে কারণে অংশ নিয়েছিলাম সেই কারণগুলো প্রত্যাশা মতো যে পূরণ হয়েছে তা আমার কাছে মনে হয়নি, বরং আমার কাছে মনে হয়েছে আমাদের এখনও অনেক বেশি দূর পথ চলার বাকি রয়েছে এবং এই বাকি থাকা পথটুকু আমরা সকলে নাগরিক হিসেবে সজাগভাবে অংশগ্রহণ করব এবং আমরা আগের মতো হতাশ হয়ে ঘরে ফিরে যাব না। এটা হচ্ছে জুলাইয়ে নিহত মানুষদের এবং আহতদের আমাদের কাছে তাদের দাবি, তাদের অধিকার, সেই অধিকারটা পূরণ করার জন্য আমি চেষ্টা করে যাব। এক এক মানুষ এক এক কিছু চেয়ে এখানে নেমে এসেছিলেন। আসল কথা হচ্ছে আমরা অনেক সময় কিছু না ভেবেই নেমে এসেছিলাম। অনেক সময় এরকম হয়েছে যে আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে, এই জায়গা থেকে নেমে এসেছিলাম। ঠিক কোনো কিছু চেয়েছি বা এর বিনিময়ে কিছু পেতে চাই এরকম কিছু ছিল না। কিন্তু জুলাই অভ্যুত্থানে রেজিমের পতনের পর একটা অভূতপূর্ব সুযোগ এসেছিল সংস্কারের, সেই সুযোগটা এখনও আছে, কিন্তু সুযোগের ডালপালা দ্রুত ছেঁটে ফেলা হচ্ছে এবং আমরা আমাদের নিজেদের, আমি মনে করি এই ক্ষেত্রে নাগরিকদের দিক থেকে এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকে, মানে রাজনৈতিক দলগুলো যা করেছেন গত এক বছরে তাতে আমি নাগরিক হিসেবে বেশ হতাশ। আমি মনে করি যে তারা অভ্যুত্থানের এই অভূতপূর্ব সুযোগকে কাজে লাগাননি, তারা এই নতুন তরুণদেরকে জায়গা করে দেওয়ার জন্য যে ধরনের রাজনীতি করা প্রয়োজন সেই রাজনীতি তারা করেননি। সুতরাং রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম, সরকারের কাছ থেকে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম। বরং আমি বলবো জনগণের মধ্যে কিছু নড়াচড়া দেখা যাচ্ছে, কিছু রাজনৈতিকতা তৈরি হচ্ছে, কিছু সজাগ পরিস্থিতি তৈরি করে রাখার চেষ্টা করছেন কোনো মানুষ। এগুলোকে আমি মনে করি যে এগুলো প্রত্যাশার তুলনায় বেশি। নারীরা যাদেরকে সবসময় আমরা দেখেছি আন্দোলন শেষে ফেরত যেতে ঘরে, তারা একটা বড় কর্তাসত্তা নিয়ে রাজনীতির অঙ্গনে হাজির হওয়ার চেষ্টা করছেন এবং তারা
প্রচুর অ্যাক্টিভ সক্রিয়ভাবে রাজনীতি করতে চাইছেন, যেটা এর আগে বাংলাদেশে দেখা যায়নি। এবং এই অভূতপূর্ব পরিস্থিতিটাকে আমি প্রত্যাশার চাইতে বড় বলে মনে করি, এবং তারা এত ধরনের বাধা সম্মুখীন হচ্ছেন, সেই বাধা পেরিয়েও কিন্তু তারা আসলে রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে চাইছেন। এটা আমি মনে করি প্রত্যাশার চাইতে বেশি। আমি অন্তত প্রত্যাশা করিনি যে এত ধরনের হ্যারাসমেন্ট, বুলিং সহ্য করে তারা রাজনীতিতে থাকতে চাইবেন। এটা আমার কাছে প্রত্যাশার চাইতে বেশি। ছাত্রদের নতুন দল হয়েছে, নানান রকম সক্রিয়তা তারা তৈরি করছেন, সেগুলো দেখে ভালো লাগছে। কিন্তু আমরা আশা করব তারা যেন মনে রাখেন যে তারা জুলাই মাসের 1 তারিখে বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে লড়াই করবেন বলে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আমাদের সকলকে সাথে পেয়েছিলেন। তো তাদের কাছে আমাদের প্রত্যাশাটা আসলে অন্য সকল রাজনৈতিক দলের চাইতে অনেক বেশি। গত 1 বছরে সংস্কারে যে রাস্তায় সরকার হেঁটেছে, সেই রাস্তায় হাঁটার ক্ষেত্রে আমি আবার বলবো যে আমার আসলে বেশ হতাশই আমরা হয়েছি। সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম। কারণ সরকারের যে সমস্ত মানবাধিকার কর্মী থেকে শুরু করে আমাদের মানে বহু বছরের আন্দোলন সংগ্রামের ধরা যাক খুবই প্রমাণিত মানবাধিকার কর্মীরা এই সরকারে আছেন, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম হামলা, সংঘবদ্ধ নির্যাতন, সহিংসতা, নারীর বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে, এমনকি আদিবাসী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠী যেমন বাউল, মাজার ভিত্তিক যে ধরনের প্রকাশ রয়েছে ধর্মের, তাদের বিরুদ্ধে নানান রকম আক্রমণ, হামলা হয়েছে এবং সেখানে সরকার খুব শক্ত ভূমিকা নিতে পারেনি। সংস্কার প্রশ্নে আমি বলবো আমার মনে হয়েছে যে সরকার তার মতো চেষ্টা করেছে, কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো বরং সংস্কার প্রশ্নে অনেক বেশি পুরনো রাস্তায় হাঁটছেন। তাদের মধ্যে আমরা বরং কম দেখেছি যে তারা নতুন ভাবনার জায়গায় তারা যেতে চাইছেন না। তারা সবসময় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের সমাজ এরকম, সুতরাং আমাদেরকে এইভাবেই চলতে হবে। অথচ কথা তো ছিল যে পরিবর্তনটা অনেক বড় আকারে হবে, আগে যা চলেছে সেটার বদলই তো আমরা চেয়েছিলাম। সেই অর্থেও আমরা যে ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের কথা নাগরিকরা মনে করছেন, যে সংসদ নির্বাচন তো এর আগেও হয়েছে, কিন্তু আমরা দেখেছি এর মধ্যে থেকেই, নির্বাচনী ব্যবস্থার মধ্যে থেকেই কিন্তু স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের উত্থান হয়েছে। সেগুলোকে থামানোর জন্য যে ধরনের জবাবদিহিতার প্রসেস দরকার, সেগুলো সম্পর্কে কিন্তু অনেক নাগরিকদের পক্ষ থেকে অনেক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক পাথওয়ে বলা হয়েছে, এইভাবে হতে পারে, ওইভাবে হতে পারে। নাগরিকরা কিন্তু কেউ কেউ এ বিষয়ে অনেক কাজ করছেন, যেমন 100 নারী আসনে সরাসরি নির্বাচনটা কিভাবে হতে পারে সে সম্পর্কেও অনেক মানে চিন্তাভাবনা করে নাগরিকরা তাদের প্রস্তাব দিচ্ছেন। সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো বরং এক ধরনের পুরনো গণ্ডিতে আটকে আছে। তারা এই নতুন ভাবনাটাকে স্বাগত জানিয়ে এর হয়তো সম্পূর্ণটা তারা নিতে পারবেন না, কিন্তু এক ধরনের গতিশীলতা তৈরি করতে পারা যাচ্ছে না, কারণ রাজনৈতিক দলগুলো আসলে কনসেনসাসে পৌঁছাচ্ছে না। তার কারণ আমার ধারণা যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম যে কনসেনসাসটা সংস্কৃতিতে নাই। কনসেনসাস করতে হলে নেগোসিয়েশন লাগে, অ্যাডজাস্টমেন্ট লাগে, একজনকে একটু ছাড় দিতে হয়, অপরজনকে একটু ছাড় দিতে হয়। যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই ছাড়ের ব্যাপারটাই নাই, সবসময় আমরা জিতে আসতে চাই এবং একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি চাই। আমরা কিন্তু মানুষের মতামতকে গুনি না, আমরা মনে করি আমার মতামতটা শ্রেষ্ঠতম, সেটাকে আমরা পার করে আনতে চাই। এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো গত 1 বছরে বাংলাদেশের জনগণের পালসটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং তারা তাদের পুরনো রাজনীতি করে যাচ্ছেন। তাদের কাছে আমার প্রত্যাশা পূর্ণ হয়নি। আমি মূল্যায়ন করব যে গত 50 বছরেই আসলে বাম রাজনীতি নানাভাবে সবসময় সরকারের রোষের মুখোমুখি ছিল এবং আপনি খেয়াল করলে বুঝবেন যে পাকিস্তান আমলেও কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, বাংলাদেশ আমলে এসেও যারা খুবই র্যাডিক্যাল বামপন্থী তাদের বিরুদ্ধে অনেক ধরনের দমনপীড়ন চলেছে এবং সেই দমনপীড়নটা এমন পর্যায়ে যে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এবং তারপরে 90 পরবর্তী সময়ে এসে আমরা দেখেছি যেহেতু তাদের ইডিওলজিক্যাল যে অ্যাপারেটাস, যেটা একসময় ভাবা হতো যে সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্কিত, সেই সোভিয়েতের পতনের পর আমার কাছে মনেই হয়েছে যে বাম রাজনীতি এক ধরনের নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। সম্পূর্ণ সফল হয়েছে সেটা বলবো না, তবে পরিবেশ আন্দোলনগতভাবে কিংবা দেশের সম্পদ রক্ষার ক্ষেত্রে বামরা গত 90-এর দশক এবং 2000 সালের পরে 2010 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু এটাও সত্যি যে আওয়ামী শাসন আমলে যেহেতু বামদের একটা অংশ আওয়ামী লীগের সাথে মিলে গেছে বা আওয়ামী লীগের এক ধরনের পক্ষাবলম্বন করেছে, আওয়ামী লীগের যাবতীয় দমনপীড়নের তারা সাক্ষী হয়েছে, তারা এটার সাপোর্টার হয়েছে, সেই অর্থে বাম রাজনীতির একটা
বিরাট অংশের প্রতি জনমানুষের এক ধরনের মানে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। কিন্তু বামদের মধ্যে সবসময় একটা বিরাট অংশ ছিল, আপনি যদি সুন্দরবন আন্দোলনের দিকে দেখেন, নৌভ্যাট আন্দোলনের দিকে দেখেন, পরবর্তীতে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, সবখানেই কিন্তু, এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে বামদের কিন্তু একদম খুব অগ্রণী ভূমিকা ছিল। শিক্ষকদের মধ্যে যারা কিছুটা লিবারাল ডেমোক্রেটিক ধারার, তারাও কিন্তু একদম সামনে ছিলেন এবং বামপন্থী হিসেবে পরিচিত, তারা কুখ্যাত, তারাই কিন্তু সামনে ছিলেন। আপনাদের যদি মনে থেকে থাকে যে ধরেন যেই সব শিক্ষকরা খুব মানে ছাত্রদেরও আগে শেখ হাসিনার পতন চেয়েছেন, তারা তো সকলে বাম বলে পরিচিত। এবং ধরেন ২ আগস্টের দ্রোহযাত্রা, সেটা তো বাম ছাত্র সংগঠন, শিক্ষকদের সংগঠন, বাম মানে সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্র সংগঠনের মাধ্যমে তৈরি হয়ে ওঠা। এবং এই যে ২ আগস্টের যে ডাক, শেখ হাসিনার পতনের ডাক, এই ডাকটা তো দরকার ছিল ওই মুহূর্তে কারো না কারো এটা বলতে হতো। আমার কাছে মনে হয়েছে বামপন্থী বুদ্ধিজীবী যারা আছেন, কিংবা যারা হয়তো নিজেদেরকে বামপন্থী নাও বলতে পারেন কিন্তু ঠিক ডানপন্থী নন, এরকম মানুষেরা যারা আসলে বুদ্ধিবৃত্তিকভাবে সবসময়ই কিন্তু আন্দোলন, অভ্যুত্থান, এসব জায়গার যে বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা সবসময় অনেক সামনের দিকে থাকে, কিন্তু তাদের সাংগঠনিক কারণে হয়তো বা তারা পিছিয়ে যান। কিন্তু আমার মনে হয় তারা কোথায় আছে তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের কোথায় যাওয়া দরকার। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিকে আমরা সামনে দেখতে পাচ্ছি, সেই রাজনীতিকে আমরা কিভাবে আসলে এর মধ্যে আমরা নিজেদেরকে রেলেভেন্ট রাখবো, সেই প্রশ্নের উত্তরে বলতে গেলে যে বামপন্থী রাজনীতির জন্য একটা বড় প্ল্যাটফর্মের প্রয়োজন আছে এখন। এবং আমি মনে করি এখনই সঠিক সময়, যেই সময় বামপন্থী শিক্ষার্থী, শিক্ষক এবং অন্য যে জনগণ আছে, তাদের মধ্যে জনগণের যে অংশ প্রাগ্রসর চিন্তা করছেন, কিংবা যারা মনে করেন যে রাষ্ট্রের দায়ের কথা চিন্তা করেন, কিংবা ধরা যাক যে কোনো কাজের ক্ষেত্রে ইকোনমিক ফ্যাক্টরগুলোকে, স্ট্রাকচারাল ফ্যাক্টরগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন, সেই সমস্ত মানুষজনকে এবং প্রগতিশীল মানুষজনকে একটা বড় প্ল্যাটফর্মে আসা প্রয়োজন। ঠিক যেরকম দ্রোহযাত্রার সময় আমরা সবাই একসাথে এক জায়গায় আসতে পেরেছিলাম, সেই রকম একটা মানে সেই দ্রোহযাত্রা জুলাইয়ে যেরকম, এখন তার চেয়ে বড় আকারে এই লিবারাল ডেমোক্রেটিক একটা প্ল্যাটফর্মের জরুরত অনেক বেশি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচকতা আনার জন্য। আমি আসলে নিজেই ঠিক জানি না যে জুলাই সনদ কেন জরুরি, তবে আমি এটুকু বুঝি যে জুলাই সনদ যেহেতু জুলাইয়ে হয়নি বা অগাস্টেও হয়নি, এটা একটা বড় পরাজয়ের জায়গা। এবং নিশ্চয়ই ওটাই হওয়া ছিল যে যেহেতু সংবিধান রয়ে গেছে, সংবিধান অনুযায়ী আমরা যে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়েছিলাম 4 তারিখে, যার পরে আমরা দেখেছি যে 5 তারিখে পতনের পর 8 তারিখে যেই সরকারটি গঠিত হয়েছে, এর একটা বৈধতার প্রশ্ন রয়েছে। এবং জুলাই অভ্যুত্থানের যারা অংশ হয়েছেন, তারা যেভাবে সংবিধানকে বোঝার চেষ্টা করছেন, সংবিধানকে নতুন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছেন, কেউ কেউ চাচ্ছেন না, এই নানান কিছুকে একসাথে করে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে চাচ্ছে। জুলাইকে আমরা কিভাবে পরবর্তী বা ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে জুলাইকে দেখবে, সেই কারণে। তো প্রোক্লামেশনটা যেহেতু জুলাইয়ে হয়নি, ডিসেম্বরেও হয়নি, এরপর আর কখনোই হয়নি, এখনও না হলে পরে যে একটা সংকট হতে পারে যে এই পুরো সময়টাকে তারা কিভাবে জাস্টিফাই করবেন সাংবিধানিকভাবে। এটা আসলে সকলের জন্য এখন একটা এমন প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে যে জুলাই সনদ না হলে আসলে পরবর্তী রাজনীতি কিভাবে নির্ধারিত হবে, এই প্রসঙ্গটা জরুরি। কিন্তু এটা কেন হচ্ছে না বা কি বৃত্তান্ত, এটা আসলে আমার বুঝের বাইরে, কারণ আমার কাছে সেই তথ্য নাই যে কেন হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে এর একটা অন্যতম মানে বাইরে থেকে দেখে একজন দর্শক হিসেবে, একজন সিটিজেন হিসেবে আমি যেটুকু দেখতে পাই সেটা হচ্ছে যে যেহেতু জুলাইয়ের ক্রেডিট নিয়ে এক ধরনের বড় লড়াই শুরু হয়েছে অগাস্ট থেকেই, কে জুলাইয়ের ক্রেডিটের ভাগিদার, কে আসল মাস্টার মাইন্ড, এই সমস্ত জিনিস নিয়ে যে তর্কাতর্কি এবং ক্লেম করার যে মানে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা খুব অসুস্থ এবং এই প্রতিযোগিতাটাই অন্যতমভাবে দায়ী। আমার মনে হয় যে যেটুকু করেছেন, কারণ ওই জুলাই অভ্যুত্থান হচ্ছে এমন একটা বিস্তৃত জনগণের ইভেন্ট
যেখানে আপনার কেন কারো পক্ষেই বোঝা সম্ভব না আসলে পুরো বাংলাদেশে কি হচ্ছিল, কারোই এটা কন্ট্রোল করার মতো পরিস্থিতিতে ছিল না, কেউ কারোর সাথে কথা না বলেই এই কাজটি করেছে। এটা একটা নেটওয়ার্ক আন্দোলনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আপনি নেটওয়ার্কের একজন নোড, আমি নেটওয়ার্কের একজন নোড, কিন্তু আমি যাকে চিনি, আমি যার সাথে কাজ করেছি, তার সাথে আপনার পরিচয় থাকতেই হবে এমন কোনো কথা নাই। সুতরাং আপনি হয়তো কোনো না কোনোভাবে আমার বাহিত হয়ে তার পর্যন্ত পৌঁছেছেন, বা উনি আপনার বাহিত হয়ে আমার পর্যন্ত পৌঁছেছেন ইত্যাদি, কিন্তু এখানে কেউই এককভাবে তার ক্রেডিট দাবি করতে পারে না। সুতরাং যে যেটুকু দেখেছেন আমার কাছে মনে হয় অনেকটা কোলাজের মতো, অনেকটা ফ্রেস্কোর মতো, যে ভাঙা ভাঙা টুকরো জোড়া দিয়েই কিন্তু আমাদের পুরো চিত্রটা দেখতে হবে, এবং পুরো চিত্রটা দেখতে গেলে আপনারা বুঝবেন আসলে কেউ একা এখানে কিছুই করেনি। যেমন আমি তো এমন অনেকের কথাই জানি যে ধরেন জুলাইয়ের 15 তারিখ থেকে তো আমি তো অন্তত বেসিক্যালি রাস্তায় ছিলাম, কিন্তু আমি তো মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয় বা যাদের কথা বলা হয় যে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তাদের সাথে আমার পরিচয় ছিল না। তার মানে এই যে হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় ছিলেন, তাদের সাথে তো সকলের পরিচয় ছিল না। সেটা অবশ্য থাকার দরকারও হয় না, একজন কেউ ডাক দেয় তার পক্ষে গিয়ে নামে। সুতরাং সেই অর্থে বলতে গেলে এই ক্লেম, মানে এই ক্রেডিট ক্লেম করার ভাগাভাগির চেষ্টার চাইতে বরং দরকার ছিল আমাদের নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা। সেই জায়গাগুলোতে যদি আমরা তাদেরকে তাদের সম্মানটা দিতে পারতাম, তাহলে বাদ বাকিদের সম্মান এমনিই চলে আসতো। কিন্তু সেই জায়গাটাতে আমরা মানে খুবই দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছি। একটা কথা হচ্ছে, বাংলাদেশের সমাজটা অত্যন্ত প্যাট্রিয়ার্কাল, এবং এই সমাজে কে ক্ষমতায় আছে তা ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনি নারী কিনা। আপনি নারী হলে আপনার জন্য দরজা সবসময় বন্ধ থাকে, এবং এই যে সহিংসতাগুলো, এগুলো যে কোনো সরকারের আমলেই ঘটে থাকে। তবে এই সরকারের আমলে বিশেষ করে যেটা ঘটছে সেটা হচ্ছে যে যেহেতু মরাল পুলিশিং হচ্ছে এবং নানান জায়গায় নারীর উপর সহিংসতা হচ্ছে, কিন্তু সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। খুব শক্ত কোনো মেসেজ আমরা সরকারের কাছ থেকে পাইনি। তারা কি করছেন তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের সামনে উঠে আসেনি। যদি সেটা উঠে আসতো যে 23-24-এ কি হয়েছে আর 24-25-এ কি হয়েছে, কতজনকে ওনারা ধরেছেন আর কতজনকে আগে ধরা হয়েছে ইত্যাদি, এই সমস্ত জিনিস যদি আমরা পরিষ্কার করে জানতে পারতাম, তাহলে বিষয়টা বুঝতে সহজ হতো যে আসলে সরকার কতটুকু করতে পেরেছেন। তবে এটা তো সত্যি যে প্রতিটি নির্যাতন নিপীড়নের ঘটনাই ভয়াবহ, অন্যায়, এবং এটা একটা কোনো ক্ষেত্রে এগুলো ক্রাইম, অপরাধ। কিন্তু সেই প্রতিটি ক্রাইমই খুব গুরুত্বপূর্ণ এবং তাকে তার নিজস্ব মেরিটে বিবেচনা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন একটা সমাজে একটা দুটো ঘটনা অনেক বেশি প্রচার পায় এবং সেটাকে যখন মনে করানো হয় যে এটাই সমাজের মূল কথা, তখন কিন্তু এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়ে যায়। যে ভয়ের সংস্কৃতিটাও কিন্তু একটা ফ্যাসিবাদী প্রবণতার দিকে দেশকে নিয়ে যেতে পারে, এবং এই ফ্যাসিবাদটা নারীর বিরুদ্ধে। এটা খুবই ভয়ঙ্কর একটা দুঃসংবাদ আমাদের জন্য যে এই যে নারীরা একদম সামনে থেকে তাদের নিজেদের কর্তাসত্তা নিয়ে এই অভ্যুত্থানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই নারীদের বিরুদ্ধেই কিন্তু এই মরাল পুলিশিংয়ের মাধ্যমে নতুন সাংস্কৃতিক ফ্যাসিবাদ, মানে ফ্যাসিবাদ তো আসলে সাংস্কৃতিকই, সো এই যে সাংস্কৃতিক আচরণগুলো করা হচ্ছে সেগুলো ভয়ঙ্কর। এবং এই বিষয়ে সরকারের সঠিক এবং শক্ত ভূমিকা নিতে না পারা, আইনের শাসন না থাকা এবং পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোটিভেটেড না থাকা ইত্যাদি কারণে সমাজ মনে এক ধরনের পরিস্থিতি উদ্ভব হয়েছে, যেখানে মানুষ মনে করছে যে তারা যে কোনো অবস্থায় আইন হাতে তুলে নিতে পারে, আইনের শাসনের কোনো বালাই নাই। সুতরাং সেই সমস্ত দিক থেকে বিবেচনা করলে আমরা বুঝি যে আসলে এই যাকে আপনি মব বলছেন, সেই মব কখনো আসলে নিজে থেকে তৈরি হয় না, মবকে তৈরি করা হয়। কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। কে কোন উদ্দেশ্যে মব তৈরি করছে সেগুলো খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং আপনি তাকে প্রেশার গ্রুপ বলে চালিয়ে দিবেন সেটা হতে পারে না, কারণ অভ্যুত্থানের সময় যেটা প্রেশার গ্রুপ, অভ্যুত্থান পরবর্তী সময় এটা তো কোনো যুদ্ধ পরিস্থিতি না। এখন তো আপনারা একটি সরকার আছে ক্ষমতায় এবং সরকারের অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলোকে ব্যবহার করে আপনাকে জনগণের নিরাপত্তা দিতে হবে। দিতে পারছেন না, এটা একটা ব্যর্থতা। এই ব্যর্থতা স্বীকার করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মব কোনোভাবে এমনি তৈরি হয় না। আমি আবার বলছি, মবের পেছনে উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা ভিন্ন কোনো উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যটাকে সফল হতে দেওয়া উচিত হচ্ছে না। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এই ব্যর্থতা যদি তারা সামলাতে না পারেন, তাহলে এর জন্য তাদের দায় কিন্তু নিতে হবে।